দিব কি দিব না এরকম একটা বিষয় ছিল। এখন কিন্তু আর এই বিষয়টা নাই। এখন বরঞ্চ আমি মনে করি যে আমি কিন্তু এখন আর নট ডিপেন্ডেন্ট অন মাই ওসিস টু গিভ মি ইনফরমেশন। আমি মনে করি যে আমি যদি যে কোনো একটা টিভি চ্যানেল ছেড়ে বসে থাকি তাহলে আমি শুধু সিলেটের না, আমি সারা বাংলাদেশে তথ্য পাবো, এবং তথ্য পাবো অনেক ক্ষেত্রে আমার পুলিশের চেয়ে আগে। তো আমি এখন আর ডিপেন্ডেন্ট যে আমার ওসি কখন আমাকে বলবে যে স্যার এটা হয়েছে, সেই জন্য আমার অপেক্ষা করার কোনো দরকার নেই। এটা কিন্তু একটা, আমি বলবো যে ইটস এ রেভলিউশন। এখন বাংলাদেশ সম্পর্কে যদি আপনি জানতে চান, যে কোনো একটা ন্যাশনাল একটা টিভি চ্যানেল আপনি যদি খুলে বসে থাকেন এবং আপনি যদি স্ক্রলগুলো দেখেন, তাহলে আপনারা কিছু দেখা দরকার নেই, বিকজ আপনারা সো ভাইব্রেন্ট। এখন যে কোনো জিনিস ঘটার সাথে সাথে কিন্তু স্ক্রলে চলে আসতেছে। হ্যাঁ, ডিটেলসটা হয়তো পরে আসতেছে, তো ওইটাই কিন্তু আমার জন্য গুড এনাফ। এবং আমি আমার যত ওয়ার্কিং সেশনে আমি কাজ করেছি, আমি ওইটাই করতাম যে আমার একজন অফিসারের দায়িত্ব ছিল টেলিভিশন মনিটর করা। তুমি ভাই খালি বসে বসে টিভি দেখো, তাইলে তোমার আর কিছু জানার দরকার নেই, তোমার কোনো গোপন তথ্য দরকার, সব তথ্য তুমি পেয়ে যাবে। তাহলে এটা অ্যাবসলিউটলি আপনাদের অবদান। এবং বর্তমান সরকারের যে মিডিয়া পলিসি, মিডিয়া বান্ধব যে পলিসি, সেই পলিসির অবদান। কারণ একসময় এত টিভি চ্যানেলও ছিল না, স্পেশালি আপনার ছোটবেলায় তো সবাই আমরা বিটিভির উপর নির্ভরশীল ছিলাম। ওই যে 3টার সময় শুক্রবারে সিনেমা দেখাইতো, তো আমরা বসে থাকতাম কখন টিভি খুলবে। তো এখন তো টিভি খোলার কোনো বিষয় নেই, কিয়ামতের আগে মনে হয় টিভি এর বন্ধ হবে না, আপনি এনি টাইম খোলেন, আপনি ইউ ক্যান সি দ্য টিভি। তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই, তারপরে আমি আপনাদের সাথে পরিচিত হব, এবং আমি আশা করব যে যেই কয়দিন আপনাদের জেলায় কাজ করতে পারবো। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি কেমন পুলিশ চাই এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সিলেটের মানুষ কেমন পুলিশ চাই। কারণ আমি সরকারি চাকরি করতে আসছি, আজকে এক জায়গায় থাকবো, কালকে ওই আরেক জায়গা থেকে বদলিজনিত কারণে চলে যাব। তো সুতরাং আমি পুলিশ কেমন চাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হলো সিলেটের মানুষ কেমন পুলিশ চায় সেটা ইম্পর্টেন্ট, এবং ওইটাকে বেসিস ধরেই। এবং আমি মনে করি যে আপনারা হচ্ছেন সিলেটের মানুষের মিরর। আমি তো আর প্রত্যেক লোকের কাছে পার্সোনালি যেতে পারবো না, সুতরাং আপনাদের যে ইনফরমেটিভ এবং এডুকেটিভ যে অপিনিয়ন, সেটার উপর বেস করে আমি আমার পুলিশিং স্ট্র্যাটেজি ঠিক করব। এবং এটা তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে সিলেটের মতো পূর্ণভূমিতে সরকার আমাকে নিয়োগ দিয়েছেন। এটা আমার চাকরি জীবনের আমি মনে করি এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে, আমার বাবা মার কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা সুযোগ আমি পেয়েছি আপনাদের সেবা করার জন্য। কারণ এসপি যাবে, এসপি আসবে, এইটাতে কেউই মনে রাখবে না। মনে রাখবে যে আপনি আসলে কি কাজ করতে পেরেছেন। যদি কিছু করতে পারি আপনাদের জন্য, তখনই আপনারা মনে রাখবেন যে মামুন নামে একজন এসপি ছিল, উনি এই কাজটা করে গিয়েছেন। আদারওয়াইজ আমি আসলাম, বোর্ডে নাম লেখালাম, চলে গেলাম, সেটাতে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট নাই। এইটা আমার সেকেন্ড স্টেশন অ্যাজ পুলিশ সুপার। আমি ফেনী জেলার এসপি হিসেবে কাজ করে এসেছি। আমি শিওর যে আপনাদের নিশ্চয়ই বন্ধু বান্ধব পরিচিত লোকজন আছে, আপনারা যদি খোঁজ নিলে, কারণ এই পুলিশ অফিসারের রেপুটেশন ট্রাভেলস বিফোর অ্যান অফিসার। একটা অফিসারের বদলি হওয়ার পরে সে কেমন টাইপের লোক, এটা কিন্তু পুলিশে কেউ চাপা রাখতে পারে না। ইফ ইউ আর এ গুড অফিসার, এটাও চলে যায়, ইফ ইউ আর এ নট গুড অফিসার, ওইটাও চলে যায়। এটা কিন্তু লুকায় রাখার এখন কোনো বিষয় নেই। আর সোশ্যাল মিডিয়া তো ইটস অ্যানাদার ট্রিমেন্ডাস রেভুলেশন, যে আপনি সমস্ত কিছুই আপনি জানতে পারবেন। আসলে এখানে লুকা ছাপারও কিছু নাই। তা আমি মনে করি যেহেতু লুকা ছাপার কিছু নাই, সেহেতু ট্রান্সপারেন্ট ওয়েতে প্রফেশনাল যদি ডিল করি, তাহলে কোনোদিনও কারো পক্ষে থেকে সমস্যা হবে না। আমারও কিছু প্রফেশনাল লিমিটেশন থাকবে, যেটা আপনি বুঝবেন। আবার আপনারও কিছু প্রফেশনাল লিমিটেশন আছে। আপনার সাথে আমার যত ব্যক্তিগত সম্পর্ক থাকুক না কেন, ইফ এনিথিং হ্যাপেন্স, আপনাকে তো নিউজ করতেই হবে। দ্যাট ইজ ইউর জব, দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। আবার আমারও যখন যে কাজগুলো করতে হবে, এর মধ্যে অনেক কাজ হতে পারে আপনি ব্যক্তিগতভাবে আপনার জন্য আনপ্লিজেন্ট হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমারও করতে হবে, বিকজ দিস ইজ মাই জব টু। তা আমি যদি আমার কাজটা করি, আপনি যদি আপনার কাজটা প্রফেশনালি করেন, আমি মনে করি না আমাদের মধ্যে কোনো সমস্যা হবে। এবং যদি কখনো অনেক সময় হয়ে যেতে পারে, মানুষ তো, আমার তো এখানে 2200 লোকের স্যাংশন আছে, 1800 লোকের মতো আছে। এই 1800 পুলিশ পরিবারের গার্জিয়ান আমি। তা আমি বলবো যে আমার পরিবারে যে সবাই যে ভালো 100%, সেটা গ্যারান্টি আমি নিতে পারবো না। কারণ আমাকে তো আর আপনি মক্কা মদিনা থেকে হাইব্রিড করে আনেন নাই। আমি তো আপনারই ভাই, আপনারই বন্ধু, আপনারই পরিবারের ছেলে। তো আমি সোসাইটিতে যেরকম সব ভালো মানুষ থাকে না, এরকম আমার পুলিশেও যে সিলেট পুলিশের সব ভালো মানুষ থাকবে, এটাও আমি এক্সপেক্ট করি না। যদিও আমি এখনো জানি না, দিস ইজ আই এম ভেরি নিউ, কয়েক ঘন্টার এসপি মাত্র। আমি আপনাদের কাছে আর প্রথম দিনেই একটা অনুরোধ করব, আমার কোনো সদস্যের যদি কোনো ত্রুটি গাফিলতি থাকে, যেটা আপনি মনে করেন সমাজের জন্য ক্ষতিকর, সিলেটবাসীর জন্য ক্ষতিকর, আমাকে দয়া করে জানাবেন। আপনি আগে আমাকে জানাবেন, আমি যদি ব্যবস্থা না নেই, দেন মেক এ রিপোর্ট।
তাহলে আপনি তো আগে দেখবেন যে আমি এসপি সাহেবকে জানাইছি কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আমাকে দেন, আমি আমার নিজস্ব চ্যানেলে ইনকোয়ারি করবো, যদি সে অপরাধী হয় অবশ্যই ব্যবস্থা নেব, 100% ব্যবস্থা নিব। এবং আমি সিলেটে বদলি হয়ে আসছি বাই চান্স, আমি যে পছন্দ করে আসছি বা সিলেটে আসার জন্য আমার আগ্রহ বা ইচ্ছা ছিল, কোনোটাই না। ফেনীতে আমার মাত্র 9.5 মাস হয়েছে এবং 9.5 মাসে আমাদের পুলিশ অফিসারদের কোনো পোস্টিং হয় না নর্মালি। আমরা ধরে নিই যে একটা স্টেশনে 2 বছর থাকা হচ্ছে ম্যাচিওর পোস্টিং। তো সেই হিসাবে আপনি বলতে পারেন যে আমার কাইন্ড অফ ইমম্যাচিওর পোস্টিংই হয়েছে। এখন সরকার মনে করেছে যে ফেনীর চেয়ে এখন সিলেটে আমাকে দরকার, আমি সেই বিশ্বাস নিয়ে এসেছি এবং সেইভাবে আমি কাজ করি। কাজ করতে গিয়ে অনেকের সাথেই ব্যক্তিগত সম্পর্ক হবে, না হলেও ন্যূনতমভাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্রফেশনাল সম্পর্কটা যাতে থাকে। কোনো ধরনের ব্যক্তিগত বিদ্বেষের মধ্যে যদি আমরা না পড়ি, ভুল বুঝাবুঝি হতে পারে, হবে না যে গ্যারান্টি নিতে পারবো না, বাট হতে পারে, আমরা কথা বলে ক্লিয়ার করে নিব, এইটা তো আপনাদের কাছে আশা করতে পারি। আচ্ছা, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমার একটা পরিচিতিমূলক ছোট্ট একটা ভিডিও আছে, এটা দেখি আমরা, দেখে তারপরে আমরা সবার সাথে পরিচিত হই। প্লিজ চালাও এটা। সিলেট জেলা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন 25তম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণের সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বেস্ট ম্যান কাপ লাভ করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে এএসপি পুলিশ হেডকোয়ার্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিএমপি হিসেবে কাজ করেছেন। বর্তমান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার থাকাকালীন সময়ে তার স্টাফ অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অ্যাডিশনাল এসপি হিসেবে মুরাদনগর সার্কেল, কুমিল্লা, গোপালগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় সুনাম এবং সাহসিকতার সাথে কাজ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এমটিএন ওয়ার্কশপ এবং অতিরিক্ত দায়িত্বে এআইজি এডুকেশন হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি আইপিও হিসেবে দারফুর সুদানে কাজ করেছেন। ইউএনএএমআইডি এক্সপার্ট হিসেবে জর্ডানের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাগত জীবনে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে তিনি সাফল্যের সাক্ষ্য রেখেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়াট এবং ভিআইপি প্রোটেকশন ট্রেনিং গ্রহণ করেছেন। এছাড়া যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ শিভেনিং স্কলারশিপের আওতায় ডিফেন্স একাডেমি ইউকে থেকে সিকিউরিটি সেক্টর ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন। জনাব আব্দুল্লাহ মামুন সরকারি এবং ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মিশর, জর্ডান, সুদান, উগান্ডা, তুরস্ক, আজারবাইজান, ইউএই, ভারত এবং নেপাল ভ্রমণ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগ হতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতক সম্মান পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের গর্বিত জনক। তার সহধর্মিনী শামীমা আক্তার রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। পুলিশ সুপার মামুনের নিজ বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বীর আহমদপুর গ্রামে। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার সিলেট জেলা হিসেবে যোগদান করার পূর্বে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে সাফল্য ও সুনামের সাথে কাজ করেছেন। তিনি সিলেট জেলার সকল সহকর্মী ও অংশীজনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছেন। হ্যাঁ প্লিজ, যেহেতু আমার গ্রামের বাড়ি চিনে, ওনার দিয়ে শুরু করি। পরিচয়টা দিয়ে দেবেন সবাই। ধন্যবাদ। আসলে ওই আমার বড় বোনের বিয়ে হয়েছে গ্রামে, ইউসুফ সেনাবাহিনী ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুলাভাই ফার্টিলাইজার ইন্সপেক্টর ছিলেন। আমার নাম আল আজাদ, সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। এখন প্রায় অবসর জীবনে কাটাচ্ছি, 48 বছর কেটে গেছে পেশায়। একটি দৈনিকে নামযুক্ত আছে উপদেশের সম্পাদক হিসেবে, এখনও নিয়মিত হয়নি। আর মেনলি আমি এখন কাজ করছি অনলাইন নিউজ পোর্টাল। আমার একটি অনলাইন নিউজ পোর্টাল খবর.com, আর একটি অনলাইন টেলিভিশন আছে সিল টিভি। আপনার সাথে কথা হবে একটু পরে। ধন্যবাদ। তোমাদের হ্যান্ড মাইক নেই? আমার নাম হলো মেহাম্মদ। আমি সিলেটের
শতবৎসরের সাংবাদিকতা স্মারক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিলেটের বহুল প্রচারিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক সিলেট বাণী, প্রাচীনতম দৈনিক পত্রিকা দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এবং জাতীয় দৈনিক ঢাকা থেকে প্রকাশিত স্বাধীন বাংলা পত্রিকা সিলেট স্টেট বিভাগীয় প্রধান। বন্ধ করে নাইলে ওটা অন হবে না, এটা বন্ধ করতে হবে। তোমরা একটা হ্যান্ডমাইক রাখো না, হ্যান্ডমাইক নিয়ে এসো, সুবিধা এরপরে হবে। তো পুলিশ লাইন থেকে আমি সফল ইসলাম শফিক, আমি একদিন বাংলা ওটা আমি কভার করি। আর হলিসিলের পত্রিকা সবটাই কাছে আমার নিজস্ব হলিসিলের পত্রিকা সম্পাদক করতে পারি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। শুভেচ্ছা সবাইকে। আমি শাহদিন আলম নবেল, আমি কাজ করি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আর সিলেট জেলা প্রেস ক্লাবের দুইবারের সাধারণ সম্পাদক। চেষ্টা করেন লাইন থেকে নিয়ে আসতে। এটা বন্ধ করতে হবে ভাই, এই নাইলে ওটা অন হবে না। মোটরসাইকেলে জন্য পাঠান, হ্যান্ডমাইক রেখো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বনিকা ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আমি সিলেটের স্থানীয় পত্রিকা উত্তর পত্রিকাতে সাবেক হিসেবে কর্মরত আছি। সরি, কোন পত্রিকা? উত্তর পূর্ব পত্রিকায়। উত্তর পূর্ব। মাইকটা বন্ধ করেন নাইলে। আসসালামু আলাইকুম। জি। আমি বিদ্যুৎ সত্তার শ্রমিক, আমি কাজ করি গাজীপুরিতে আর বাংলাদেশ নারী সাংবাদিকের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি। আমি মারুফ আহমেদ, সিলেটের টেলিভিশন সাংবাদিক সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট সাধারণ সম্পাদক আর এনটিভির বিভাগীয় ইনচার্জ। গাজী টিভিতে এখন কি ওই যে ওটা গাজী সাহেবের বড় ছেলে কি দায়িত্ব এখন গাজী টিভিতে? ওই যে বাপ্পা সাহেব উনি যাইতে না? তো আমরা নারায়ণগঞ্জে, তো আমি তো আই হ্যাড মানে ওনাদের সাথে পারিবারিক সম্পর্ক আছে। জি প্লিজ। শুভ অপরাহ্ন, আমি মইনুদ্দিন মঞ্জু। আমি কাজ করছি ইংল্যান্ডের টেলিভিশন চ্যানেল এস এ কাজ করি সিলেট পৌর প্রধান হিসেবে। আর সিলেটের টেলিভিশন সাংবাদিকদের একমাত্র যে সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ইমজা, সেটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আসসালামু প্রথমে পূর্ণবী সিলেটে আপনাকে স্বাগতম। আমি সাজদুল লস্কর, আমি সিলেটের নিবন্ধিত নিউজ পোর্টাল সিলেট প্রতিদিনের সম্পাদক, কাজ করি এনটিভি ইউরোপে, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য। ধন্যবাদ। আমি হুসাইন আহমেদ সুজা, স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছি দেশ টেলিভিশন। আরিফ ভাইয়ের লোক না? আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ, সিলেট জার্নালিস্ট ক্লাবের সভাপতি। আমি কাজ করছি চ্যানেল আইতে এবং দৈনিক সিলেটে। সিলেটের একমাত্র টিভি জার্নালিস্টদের টিভি চ্যানেলের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার 3 বারের পাঠাগার সম্পাদক। আই এম হ্যাপি টু সি যে মানে লট অফ উইমেন জার্নালিস্ট, এটা ফেনীতে পাইনি। এখানে আছে শক্তিশালী স্যার, ওমেনরা খুব শক্তিশালী, সাংবাদিক হিসেবে প্রভাবশালী। নারীরা সব ক্ষেত্রে প্রভাবশালী। আসসালামু আলাইকুম, আমার নাম আবুদায় চৌধুরী, আমি এশিয়ান টিভিতে আছি সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে। বন্ধ করে দেন এটা, তাহলে পরেরটা জ্বলবে। এই দেখছো সমস্যা হচ্ছে সবারই। আমি বাংলা বিষয়ে কাজ করি। বাংলাদেশ বন্ধ করে দেবো, কথা বলার সাথে সাথে বন্ধ করে দেবো। এমনি শোনা যাবে মানে একটু জোরে বললে। জি, বসে বলো না, শুনুন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল বাকিম ফয়সাল, ফটো জার্নালিস্ট। আমি দৈনিক সিলেটের ডাক এবং দৈনিক ইত্তেফাকে কাজ করি আর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি। খায়ের ভাই কিন্তু আমাদের খুব কাছের লোক। খায়ের ভাই আপনাদের সিটি এডিটর। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মজিদ দিদা, আমি কাজ করি সিলেট এক্সপ্রেসে, কোষাধ্যক্ষ অনলাইন প্রেস। শরীফ ভাই থেকে শুরু করো। আমি সময় টেলিভিশন সিলেট বিভাগীয় হিসেবে আছি। সময় টিভি। আমি রাজীব রাসেল, বার্তা সম্পাদক, জাগ্রত সিলেট আর সিলেট ওয়েস্ট ডট কম। আসসালামু আলাইকুম, আমি কাজ করছি সিলেট
আসসালামু আলাইকুম, সিলেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি দেবাশিস, আমি স্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক কাজকর্মের আসসালামু আলাইকুম। প্রথমে পূর্ণভূমি সিলেটে আপনাকে স্বাগত। আমি সাইফুল ইসলাম, ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রস্তাবের কার্যকরী কমিটির সদস্য। একই সাথে কাজ করছি দেশের প্রথম নিবন্ধিত পোর্টাল বার্তাবাজার। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মাসুদ আহমদ রনি। আমি কাজ করি সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে, সেই সাথে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করি। একটু দ্রুত করবেন। না না, আমি সামির মাহমুদ, সাধারণ সম্পাদক সিলেট জেলা প্রেস ক্লাব, নিজস্ব প্রতিবেদক জাগনিউজ24.com। আসসালামু আলাইকুম, আমি নওশাদ আহমেদ চৌধুরী, সময় টিভিতে কাজ করছি। সবাইকে শুভেচ্ছা। আমি মুকিত রহমানি, কাজ করি দৈনিক সমকালে। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। আমি দিগেন সিংহ, সিলেটের টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কাজ করি সময় টিভিতে। শুভ অপরাহ্ন, আমি আব্দুল রশিদ রেনু, কাজ করি দৈনিক যুগান্তর এবং সিলেট মিররে, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব। ধন্যবাদ। আমি সুমন কুমার দাস, প্রথমত সিলেটের মনিটর হিসেবে আছি। সিলেটে আপনাকে স্বাগত। আমি শঙ্কর চৌধুরী, কাজ করি বাংলাদেশ বেতার। এখানে আঞ্চলিক অফিস আছে না? আমি মিসবাউদ্দিন আহমেদ, সিলেট জেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আর কাজ করছি দৈনিক ৭১ কথা পত্রিকার প্রধান পত্রিকা। আসসালামু আলাইকুম, আমি মোহিত চৌধুরী, সভাপতি সিলেট অনলাইন প্রেস ক্লাব, সম্পাদক দৈনিক সিলেট। জি, আসসালামু আলাইকুম। আমি ইকরামুল কবির, আমি সময় টেলিভিশনের সিলেট বিভাগের প্রধান এবং বিশেষ প্রতিনিধি আর সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি। কি বলে আপনাদের ব্যুরো চিফ বলে নাকি? হ্যাঁ, মুন্না ভাই হচ্ছে ফেনীর সিলেট প্রেস ক্লাবের সভাপতি আসছে, ওনারা একটু চেয়ার দেওয়া। ইকবাল ভাই একটু বলেন। ইকবাল ভাই একটু বলেন, সবাই বলছে, একটু আপনি বলেন পরিচয়টা। ইকবাল সিদ্দিকী, ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় কাজ করি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি। না না, ইটস ওকে। পুরো সভাপতি সেক্রেটারি একসাথে আছে স্যার। আচ্ছা, আর এই থেকে একটু বলে ফেলি আমরা। আপনি বলে দেন। আসসালামু আলাইকুম, পূর্ণভূমি সিলেটে আপনাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এম এ ওয়াহিদ চৌধুরী, স্টাফ রিপোর্টার দৈনিক বিজয় কণ্ঠ, নির্বাহী সম্পাদক নিউজ চেম্বার 24.com, সদস্য সিলেট অনলাইন প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর আলম, দৈনিক আলোচনা সিলেট স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ডিজিটাল.com এর স্টাফ রিপোর্টার, সদস্য সিলেট অনলাইন প্রেস ক্লাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সরকার সভাপতি সিনিয়র সভাপতি উঠে গেল, এটা কেমন দেখা যায়? সিনিয়র সভাপতি না, তাদের মধ্যে মিল আছে। জি স্যার, অনেক মিল। ঠিক আছে। কোথায়, কোন ইয়ার পক্ষ থেকে ডিস্ট্রিবিউট করি? কাদের? স্বাধীন বাংলা। বাংলাদেশ প্রতিদিনের কেউ নাই? নোবেল ভাই একদম বাবলি ভাই, শুভ ভাই কিন্তু আমাদের খুব কাছের লোক, ঠিক আছে। মাই টিভি, সাথী ভাই এর লোক নাকি? নিউজ 24। সোমান সাহেবেরটা না? আমি নিজেও নিউজ 24 আমার বাধ্য হয়ে দেখতে হয়, কারণ বসুন্ধরায় থাকি তো আমি, আমার বাসা হলো বসুন্ধরায়। ওই না হইলো সবার আগে যেটা আসে হলো নিউজ 24, অন্য চ্যানেল ঠিক মতো আসে না। না চাইলেও দেখতেই হবে ওইটা। এটা কিন্তু আবার অন্য মেসেজ দেয়। জি, আসসালামু আলাইকুম, আমি শাহিদ আহমদ, কাজ করছি মাই টিভি। আসসালামু আলাইকুম, আমি কাজ করি। আমি মৃত্যু দাস জয়, সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, আর আমি কাজ করি দৈনিক মানব বার্তা এবং দৈনিক একাত্তরের কথা, আর প্রকাশক সিলেট টাইম। ওকে, শেষ।
আচ্ছা, আজকে থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা আমার আমন্ত্রণে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে এসপি অফিসে এসেছেন। আর আজকে তো আসলে বেসিক্যালি কোনো ইস্যু নাই, আপনাদেরকে একটা ছোটোখাটো সুসংবাদ দিতে পারি, সেটা হলো যে জৈন্তা বাজারে আমরা একটা ট্রাক আটক করেছি, যেটার উপরে হচ্ছে বালি, নিচে আমরা ইন্ডিয়ান কসমেটিক্স পেয়েছি। তা আমার সার্কেল অফিসার ওখানে যাচ্ছে, এটা আমার এসপি হিসাবে প্রথম অ্যাচিভমেন্ট। তো এটা ছোটোখাটো আমরা ওই যে লোকালি বলছি যে মিডিয়া করতে, আমরা এখনো এক্সাক্ট পরিমাণ হিসাব করতে পারি না, সার্কেল অফিসার যে হিসাব করবে সিজার লিস্ট করতে বলেছি। তো এটা আমরা চোরাচালানকৃত একটা পণ্য আটকের মাধ্যমে আমি সকালে উঠে এই নিউজটা পেয়েছি। আর চেষ্টা করব যে যত বেশি আপনাদেরকে এই ধরনের নিউজ দেওয়া যায়। আমার তরফ থেকে বলার কিছু আর বেশি কিছু নাই। আমি শুধু ওই যে বাংলাদেশ তো একটা ছোট দেশ, যে জন্য বললাম যে সবাই সবার কিন্তু কোনো না কোনো দিক দিয়ে পরিচিত। সিলেটের সাথে আমি কানেকশন বলি যাতে আপনারা আমাকে আপনাদের লোক মনে করতে পারেন। সেটা হলো শাহজালাল ইউনিভার্সিটিতে আমি আমার এইচএসসি হচ্ছে 1996-এ পাস করেছি আমি। তো শাহজালাল ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। আমি এখন সিলেট চিনতে পারি না, আম্বরখানায় থাকতাম। আম্বরখানাটা কোন সাইডে আমি এখনো ধরতে পারি না, কারণ কালকে আসছি, এখনো অনেক চেঞ্জ হয়েছে শহর, অনেক এক্সপান্ড। 96-এর কথা, সেটা 97-এ শুরুর দিকে। তো ম্যাথমেটিক্স, হ্যাঁ শুরুর দিকে, এটা আমি প্রবাবলি সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচের মনে হয় স্টুডেন্ট ছিলাম। তো 3 মাস ম্যাথমেটিক্স পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে ম্যাথমেটিক্স আমার জন্য না, তো কঠিন সাবজেক্ট, রাইট। এখানে মানে আমার কাছে খুব বেশি এলোমেলো মনে হচ্ছিল। তারপরে আমি সিলেট থেকে আমি আবার ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিই, ওখানে ইকোনমিক্সে তারপরে চলে যাই। আম্বরখানায় একটা হাউজিং আছে, ওই হাউজিং এর একটা বাসায় আমি থাকতাম, খুঁজে বের করবো দেখি আমি কোন হাউজিং এস্টেটের একটা বাসায়। আমরা ওই সময় হলে এত অ্যাকোমোডেশন ছিল না, একটা মাত্র হল ছিল। তা আমরা 4-5 জন মিলে একটা আম্বরখানায় একটা দোতলা বাসা ভাড়া করে থাকতাম, একজন প্রবাসীর বাসা ছিল ওইটা। তো এইটা খুঁজে বের করবো আমি, দেখি একটু সময় নিয়ে নেই। ওই বাসাটা আমার অনেক স্মৃতি জড়িত, এই শাহজালালের মাজারের পেছনের সাইডে থাকতাম আমরা। আর বাসে করে যেতাম, সিলেটের ইউনিভার্সিটি বাসে। এটা হলো একটা কানেকশন। সেকেন্ড হচ্ছে যে আপনাদের প্রায় সবারই তো কেউ না কেউ ইউকেতে আছে। তো ইউকেতে আমি যেহেতু পড়াশোনা করেছি, তো আই স্পেন্ড এ লং টাইম দেয়ার, 1 বছর ছিলাম ওখানে আমি। আমার ক্যাম্পাস ছিল ইউকে ডিফেন্স একাডেমিতে। আর আড্ডা মারতাম আসে হচ্ছে হোয়াইট চ্যাপেলে। তো হোয়াইট চ্যাপেলের প্রতিটা অলি গলি তে অনেক সময় কাটিয়েছি, দিন রাত পার করেছি। এই দুইটা হলো রিলেশনশিপ। আর থার্ড যেটা বলতে পারি সেটা হলো ফেনী ছোট জেলা হলেও ওখানে প্রচুর প্রবাসী রয়েছেন, এবং আমি যোগদান করার 1 সপ্তাহের মধ্যে আমি একটি প্রবাসী কল্যাণ ডেস্ক ওখানে চালু করি প্রথমবারের মতো। এখানে অলরেডি একটা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, আমি এখনো বসতে পারি নাই, বসে দেখবো যে কিভাবে ওইটাকে ডেভেলপ করা যায়। বাট ফেনীতে যেটা আমরা চালু করেছিলাম সেটাতে হচ্ছে আমি একটা ডেডিকেটেড হটলাইন নাম্বার দিয়েছিলাম, যেটাতে যে কোনো অনলাইন অ্যাপস ইউজ করে প্রবাসীরা 24/7 কল করতে পারতেন। আমি 3 জন অপারেটর ওখানে ছিল যারা 8 ঘন্টা করে শিফটে ডিউটি করতো, কারণ সময়ের ডিফারেন্সের কারণে দেখা গেল যে আমার যখন দিন তখন ওখানে রাত। একজন প্রবাসী, সম্মানিত প্রবাসী নাগরিক যখন কাজ করে ফেরত আসতেছে তখন হয়তো আমার ঘুমের টাইম, তো উনি যখন আমাকে ফোনটা করবেন তখন হয়তো আমি ঘুমাচ্ছি। এই জন্য আমি 24/7 একটা নাম্বার চালু করেছিলাম। আমার অপারেটররা শিফট ওয়াইজ ডিউটি করতো, সো দ্যাট পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় আপনি ফোন করলে ফেনী পুলিশকে পেতেন। এবং এখানে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি, প্রবাসীরা অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং ম্যাক্সিমাম প্রবাসীদের প্রবলেম কিন্তু ছোটোখাটো, খুবই আমার কাছে মনে হয়েছে খুব মেজর কোনো না। তা আমি চেষ্টা করেছি ওটা সলভ করার জন্য। আমি ফেনী থেকে চিটং এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্টে প্রবাসীরা যাওয়ার সময় মাইক্রোবাস ভাড়া করে যান, প্রায়ই হচ্ছে অসাধু ড্রাইভার এবং হচ্ছে ইয়াতে চলে তাদের সর্বস্ব হারান। আমি জেলা পুলিশের পক্ষ থেকে একটা মাইক্রোবাস সার্ভিস চালু করেছিলাম, সো দ্যাট তারা যদি আমার কাছে যোগাযোগ করতো আমি হচ্ছে তাদেরকে মাইক্রোবাস সার্ভিস প্রোভাইড করতাম এয়ারপোর্টে আসা যাওয়ার জন্য। এটা অনলাইন সিস্টেম ছিল, আপনি অ্যাডভান্স বুকিং করলে আপনার যথাসময়ে এয়ারপোর্টে যেত। এটাও অনেক কারণ হচ্ছে যে অনেক প্রবাসী সার্ভিস পেয়েছেন। আর একটা সার্ভিস হচ্ছে ওখানে আমি চালু করেছিলাম, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা লাগে, সেখানে আমি 1 স্টপ সার্ভিস চালু করেছিলাম। কোনো প্রবাসী বা যে কেউ যদি পুলিশ ক্লিয়ারেন্স চায়, এখন সিস্টেমটা হচ্ছে অনলাইনে ফিল আপ করতে হয়, অ্যান্ড সরকার আপনাকে ডিজিটালি করে দিয়েছে, আপনি বাসা থেকেও করতে পারবেন। সবার আসলে ওই টেকনোলজিক্যাল সাপোর্ট এবং দক্ষতাটা থাকে না, ফলে তারা কি করে কম্পিউটারের দোকানে যায়, কম্পিউটারের অপারেটর তাকে ফিল আপ করে দেয়, ওখানে অনেক সময়ই তাদেরকে হয়রানির শিকার হতে হয়।
ওইটা ফিল আপ করতে একটা টাকা লাগে, প্লাস হচ্ছে আবার ওটা দ্রুত করিয়ে দেবে বলে সে একটা চাঁদা আদায় করে, হয়তো ওখানে আমাদের নামও বিক্রি করে। তো ওইটা বন্ধ করার জন্য আমি পুলিশ অফিসে চালু করেছিলাম ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস, যেখানে একজন আসবেন, আমার লোক বিনা পয়সায় তাকে ওই ফর্মটা ফিল আপ করে দিবে। ফিল আপ করে দেওয়ার পরে সে চলে যাবে, যখন সমস্ত কার্যক্রম শেষ হবে উনি আবার ওই জায়গা থেকেই তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা বিনা হয়রানিতে এবং কোনো ধরনের অবৈধ অর্থের লেনদেন ছাড়াই নিতে পারবেন। এই 3টা কাজ আমার সময় খুব বেশি দিন ছিল না, তা আমি করতে পেরেছি এবং এটা প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং তাদের সার্ভিস দিতে পেরেছিলাম আমি। এখন ফেনী থেকে অনেকে আমাকে বলেছে যে আপনি তো প্রবাসীদের নিয়ে কাজ করেছেন, এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী অধ্যুষিত এলাকা, সেখানে আপনার এসপি হিসাবে পোস্টিং হয়েছেন। আমি জানি না কেন পোস্টিং হয়েছে, তা আমি সেটাই চেষ্টা করব। কারণ প্রবাসীরা, আমি মনে করি যে প্রতিটা জেলার বেসিক পুলিশিং একরকম, কিন্তু প্রত্যেকটা এলাকারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী পুলিশিং স্ট্র্যাটেজি সেট করতে হয়। তো এখানেও প্রবাসীরা অবশ্যই আমার পুলিশিং স্ট্র্যাটেজির একটা মেজর কম্পোনেন্ট হিসেবে থাকবেন, যেহেতু তারা সিলেটের একটা মেজর স্টেক হোল্ডার আপনাদের। আর সেকেন্ড হলো লোকাল যে প্রবলেমগুলো আছে, এখানে এই জেলাটা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে যে এখানে আমার সদর বলে কোনো জিনিস নেই, মানে আমার সদর কোনো থানা নাই, আমার সদর কোনো জেলা নাই, এটা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল করে থাকে। তা অনেক সময় হচ্ছে যেসব জায়গাতে নতুন মেট্রোপলিটন পুলিশ হয়, সাধারণ মানুষ খুব কনফিউজ থাকে যে এটা কি জেলায় যাব, এসপির কাছে যাব না কমিশনারের কাছে যাব। তো এখানে সিলেটে অনেকদিন ধরে মেট্রোপলিটন আছে, তা আপনারা বাই দিস টাইম ইউ নো দ্য বাউন্ডারিজ, যে কোনটার জন্য আমার কাছে আসতে হবে। কারণ আমি যেই জায়গায় থাকি, আমার অফিস যেই জায়গায়, এই জায়গায় যদি একটা ক্রাইম হয় আমার কিন্তু মামলা করার ক্ষমতা নেই, আমাকে যাইতে হবে হচ্ছে মেট্রোপলিটনের কোনো একটা থানায়। তো এটা একটা ডিফারেন্ট, আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স যে এই ধরনের জেলায় কাজ করা। তো আমি আপনাদের কাছে ফ্লোর ওপেন করে দিতে চাই, ইফ ইউ হ্যাভ সামথিং আমাকে পরামর্শ দিতে পারেন, অ্যাডভাইস দিতে পারেন। আর যদি মনে করেন যে কোনো গোপন তথ্য আপনার কাছে আছে দিবেন, প্লিজ সেন্ড মি এ টেক্সট, হোয়াটসঅ্যাপে দিতে পারেন। ইট উইল বি ফুললি কনফিডেন্সিয়াল অ্যান্ড ইট উইল বি মানে রেসপন্ডেড ইন নো টাইম। এইটা আমি আপনাকে কমিট করতে পারি যে আপনি আমাকে যদি কোনো তথ্য দেন, আপনি মেক শিওর, আমি 100% আপনাদেরকে অ্যাসিওর দিতে চাই এটা অবশ্যই আমি ভেরিফাই করে দেখবো। অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি স্কোপ টু টেক লিগাল অ্যাকশন, আই উইল টেক দ্যাট ইনশাল্লাহ। আর সিলেটে কাজ করতে আসছি, যেভাবে সম্মানের সাথে আজকে আপনাদের সাথে বসছি, এভাবে সম্মানের সাথে যেতে চাই। টেনিওর ইজ নট ইম্পর্টেন্ট। আমি 2 দিন থাকলাম না 2 বছর থাকলাম, বোর্ডে তো নাম লেখাইছি, 2 জেলার খাতায় নাম লেখাইছি, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ ফর মি। তো এখন যতদিন থাকবো সম্মান নিয়ে থাকতে চাই, কারণ সম্মান এবং অনারটাই আমার প্রথম প্রায়োরিটি। এই জন্যই চাকরি করতে আসছি। আপনারা দেখেছেন যে আমি এখানে জয়েন করার আগে ইউনিভার্সিটির টিচার ছিলাম, তো দেশে বিদেশে অনেক জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করেছি। তো আজকে আপনাদের এখানে সুযোগ পেয়েছি, আমি আমার তরফ থেকে চেষ্টার কোনো কমতি থাকবে না। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, যদি আপনারা মনে করেন যে না এসপি সাহেব আপনি যেটা বলেছিলেন সেইভাবে কাজ করছেন না, আমাকে জানাবেন দয়া করে, আমি এটা স্পোর্টিংলি নিব এবং পজিটিভ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নিব। অবশ্যই আমার ক্রিটিসাইজ করবেন আমাকে। একটা অনুরোধ শুধু করব, সেটা হলো কোনো ব্যক্তি পুলিশ সদস্যের অপরাধের জন্য এন্টায়ার সংগঠনকে দায়ী করবেন না দয়া করে। কারণ আপনি যদি একজন ব্যক্তি, কারণ হাতের 5 আঙ্গুল আমার সমান না, আমি আগেই স্বীকার করে নিয়েছি যে আমার মধ্যে যে সব ভালো লোক আছে সেটাও আমি বলবো না, আবার সব খারাপ লোক সেটাও আমি বলবো না, ভালো খারাপ মিক্স নিয়েই এটা আমার একটা পরিবার। তা পরিবারে যদি 5টা ভাই থাকে, সব ভাইকে একরকম হয়? এর মধ্যে একটা থাকে একটু টাউট টাইপের, একটা একটু বাটপাট টাইপের, একটা চরিত্রের সমস্যা থাকে, কত ধরনের সমস্যা থাকে। তাই বলে কি আপনি ভাইকে তো আর বাদ দিতে পারবেন না? পারবেন? ওই ভাইকে শুধরাই নিয়ে আমার চলতে হবে। যেরকম আমার পুলিশ পরিবারের মধ্যেও যদি থাকে, সবাইকে নিয়ে আমার চলতে হবে। আমি তো সব ভালো লোক আলাদা করে বাছাই করে নিয়ে আসতে পারবো না। তো যদি যে খারাপ থাকে তাকে আমি প্রথম সংশোধন করার চেষ্টা করব, স্পেশালি দোজ হু আর রিলেটেড উইথ ড্রাগস। আপনি আমাকে জানাবেন, আমি আমার কাছে কোনো অসুবিধা নেই। যদি বলে করেন যে আমার পুলিশের কোনো সদস্য মাদকের সাথে জড়িত, আমাকে জানাবেন। পুলিশের সদস্যরা বিভিন্ন রকম ভাবে মাদকের সাথে সম্পৃক্ত হতে পারে। যাদের মধ্যে 2-1 জন যে মাদকের অ্যাবিউজার নাই, সেটাও আমি হলফ করে বলতে পারি না, কিন্তু আমার কাছে সিস্টেম আছে। আপনি জানান, ইফ ইউ ফিল লাইক যে এই পুলিশটাকে ড্রাগ এডিক্টেডের মতো মনে হচ্ছে, লেট মি নো, আমি ডোপ টেস্ট করাই। যদি ডোপ টেস্টে পজিটিভ হয় বাড়ি পাঠিয়ে দিব। পুলিশ এখন এই যে হিউজ অর্গানাইজেশন, এইখানে কারো ব্যক্তি অপরাধের দায় নেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্লেন্টি অফ কনস্টেবলস আর ওয়েটিং অন দ্য কিউ। এখন একটা রিক্রুটমেন্টে সার্কুলার দেই, তখন বুঝি আসলে পুলিশ সার্ভিসে কত জনপ্রিয়। আমি ফেনীতে 2টা রিক্রুটমেন্ট করে আসছি আলহামদুলিল্লাহ। যে একটা রিক্রুটমেন্টে আমি একটা ছেলেকে নিয়েছি, তার হাইট হচ্ছে 6 feet 4 inch,
কোথা থেকে ফেনীতে আসছে আমি জানি না, ফেনীর অ্যাভারেজ হাইট কিন্তু এত না। দ্যাট ইজ মাই প্রাইড যে ও যখন বাংলাদেশে কোথাও ডিউটি করবে মানুষ ওর দিকে তাকায় থাকবে। 6 ফিট 4 ইঞ্চি আমাদের অ্যাভারেজ হাইট হচ্ছে অনেক বেশি। তা আমার প্রাউড হচ্ছে এইটা যে ও ছেলেটা যখন জিজ্ঞেস করে কোন এসপির হাতে নিছে, আমি তাকে রিক্রুটমেন্ট দিয়ে আসছি। তা আমিও সিলেটে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে আবার রিক্রুটমেন্ট আসবে, আপনারা দেখবেন। কারণ আমি যাদেরকে নিয়োগ দিব তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আমি বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট সিলেক্ট করবো, রিগার্ডলেস অফ এনি তদবির, এনি পারসুয়েশন, এনিথিং। যে বেস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট শুধুমাত্র সেই পুলিশের জন্য সিলেক্টেড হবে। তো এই পুলিশ 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ হতে যাচ্ছি। উন্নত বাংলাদেশের পুলিশ তো আপনি রেডিমেড কিনতে পাবেন না, পাবেন এখন থেকে আপনাকে বানাইতে হবে। তো এই যে যারা রিক্রুটমেন্ট আসতেছে এরা হচ্ছে উন্নত বাংলাদেশের পুলিশ। আমি যদি বেঁচে থাকি বা স্বাভাবিক রিটায়ারমেন্টে 2039 সাল পর্যন্ত চাকরি আছে, তো উন্নত দেশের পুলিশ হয়তো দেখতে পারবো না পুলিশ হিসেবে, বাট আপনাদের মতো সাধারণ নাগরিক হিসেবে দেখতে পারবো। তো আমি আপনাদেরকে এইটাই কমিটমেন্ট দিতে চাই, পুলিশ সার্ভিসে অনেক চেঞ্জ হয়েছে, অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে পেলে আসতেছে। কনস্টেবলদের এমন এখন সবচেয়ে লোয়েস্ট যে র্যাঙ্ক, তাদের যে যোগ্যতা, ওদের যে মানে স্মার্টনেস দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একজন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর, এইবার আমরা যে সাব ইন্সপেক্টর লাস্ট টাইম রিক্রুট নিয়েছি এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে 66 জন, 2 জন না 3 জন ডাক্তার আছে। তো এখন রিক্রুটমেন্টের স্ট্যান্ডার্ড ইজ ভেরি ভেরি হাই। এখন এদেরকে তো আপনি পাচ্ছেন না, বিকজ এদেরকে ফিল্ডে আসতে সময় লাগবে। ট্রেনিং করে এই 2, 3, 4, 5 বছরের মধ্যে আপনি দেখতে পারবেন যে বিশ্ববিদ্যালয়ের সেরা মেধা এবং হচ্ছে আপনার এলাকায়। কারণ একটা সময়ে পুলিশের রিক্রুটমেন্টটা ছিল এরকম যে এটা স্বীকার করতে লজ্জা নাই যে যে একটা পরিবারের মধ্যে সবচেয়ে যেটা মানে বদমাইশ এটারে পুলিশে দিয়ে দেয়। দ্যাট ওয়াজ এ ট্রেন্ড এক সময়, যে এটাতে কিছুই হবে না ওটাতে পুলিশ দিয়ে দেয়। এখন কিন্তু ভাই কিছু হবে না যুগ নেই। এখন আমার ডানে বামে যারা বসে আছে, all of from the highest, with the highest education standard and with decent family background, because that is also important. আপনি কোন ফ্যামিলিতে বিলং করেন, কোন জায়গা থেকে উঠে আসেন। ভাই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা তো হলো পরিবার। পরিবারের উপরে ভাই হার্ভার্ড থেকে নেন আর ক্যামব্রিজ থেকে নেন, ডাজেন্ট ম্যাটার, পরিবার থেকে কি শিখছেন হলো ইম্পর্টেন্ট। তো এখন ওইটা সবকিছু দেখে আমরা নিচ্ছি। আশা করি আপনারা বেটার এবং বেটার পুলিশ সার্ভিস পাবেন, যেটা আপনারা এক্সপেক্ট করেন। তা আমার তরফ থেকে দ্যাট ইজ ইট। আপনার তরফ থেকে যদি কিছু বলার থাকে আমরা একটু শুনি, আর তারপর আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনাকে সিলেটে শাহজাদের পূর্ণভূমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কথা শুনে এবং কালকে রাত্রে আপনার ভিডিও আমি দেখেছি। আপনি যেহেতু আপনি বিদেশে অনেক জায়গায় লেখাপড়া করেছেন বা অফিসের কাজে গিয়েছেন, লাস্টে একটা কথা বলেছেন আপনি যেখানে সময় কাটাতেন হোয়াটসঅ্যাপও, সেই হোয়াটসঅ্যাপের পেছনেই আমার বাসা। আমি ওইখানে বাংলাদেশের সিটিজেন এবং ব্রিটিশের সিটিজেন। আমি যাই হোক, আমি একটু এটিএমরাতে কাজ করি। তো আপনি অবশ্যই প্রবাসীদের যে মনের কথা, প্রবাসীদের যে সমস্যার কথা আপনি অবশ্যই জানেন। আমি যেটা আপনার কথা শুনে বুঝতে পারছি, বিশেষ কিছু বলার নেই। তারপরেও আমি একটি কথা বলতে চাচ্ছি যে প্রবাসীরা, বিশেষ করে আমরা সিলেটের অধ্যুষিত প্রবাসী বান্ধব, প্রবাসী এলাকা। তো প্রবাসীরা তারা বেশি কিছু চায় না। তারা, আপনি বলেছেন, তারা চায় যে দেশে আসলে যাতে তারা সিকিউর থাকতে পারে এবং তাদের যে ছোটখাটো সমস্যাগুলো আছে যাতে পুলিশের কাছে গেলে, যেহেতু পুলিশ হলো প্রশাসনিক কর্মকর্তা, একটু সহানুভূতি পায় বা একটু সাহায্য পায়, এটি তারা এক্সপেক্ট করে, সম্মান চায়। বিশেষ করে একটি সমস্যা বেশি ধারণ করেছে, প্রবাসীদের অনেক সম্পদ সিলেটে আছে, তো ওরা প্রবাসে থাকে। তো থাকলে কি হয়, ওরা যখন দেশে আসে ওদের সম্পদ থেকে সমস্যা হয়। তো এইটা আপনার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনি যে প্রবাসীদের যে জায়গা জমি যে সমস্যা আছে আপনাদের কাছে গেলে যাতে তারা সুবিচার পায় এবং একটু সাহায্য পায়। এবং প্রবাসীরা যাতে যে কোনো থানায় গেলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে থানার যে ইনচার্জ থাকবে, যেই থাকুক, তাদেরকে একটু সম্মান দিই, প্রবাসী হিসেবে বিশেষ করে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় প্রবাসীদেরকে অনেক সাহায্য করেছেন। প্রবাসীরাও দেশকে মহান মুক্তিযুদ্ধের সময় আপনি তো জানা আছে, তারা এই যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। তো আমরা আশা করবো যারা প্রবাসীরা আছে তাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এক্সপেক্ট করবো আপনি আপনার প্রশাসনের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে প্রবাসীদেরকে সাহায্য সুবিধা করে যাবেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। কলাপাতা রেস্টুরেন্ট আছে নাকি হোয়াটসঅ্যাপে? আচ্ছা, আমি যেটা আপনাদেরকে, উনি ভাই যেটা বললেন, আমি আজকেই আমার অফিসারদেরকে একটা ফরম্যাট করে দিয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানতে চাই যে আমার সিলেট জেলায় কয়টা মামলা হয়েছে, কয়জন লোক অ্যারেস্ট হয়েছে, এরা কি এজাহারের নামের অ্যারেস্ট নাকি সাসপেক্টেড অ্যারেস্ট,
কয়টা ওয়ারেন্ট তামিল হয়েছে এবং একই সাথে কয়টা ইম্পর্টেন্ট জিডি হয়েছে। ইম্পর্টেন্ট জিডি হচ্ছে জমি সংক্রান্ত, মিসিং সংক্রান্ত, কারণ মিসিংকে যে চলে যাচ্ছে ফ্যামিলি অনেক সময় মিসিং হচ্ছে, এগুলোর পরবর্তী দিয়ে হচ্ছে। এবং আরেকটা পয়েন্ট অ্যাড করেছি যে প্রবাসী রিলেটেড কয়টা মামলা হয়েছে। যখন আমি সকালবেলায় দেখবো যে প্রবাসী রিলেটেড এই কয়টা মামলা হয়েছে, আই ক্যান ডাইরেক্ট মাই অফিসার যে হ্যাভ স্পেশাল কেয়ার অন দোজ। কারণ এটা সকালবেলা আমি কিন্তু এটা কিন্তু একটা সিস্টেম, আজকে থেকে ডেভেলপ হয়েছে। আমি আজকে রিপোর্ট পেয়েছি এবং কালকে সকাল থেকে কিন্তু আমি ঘুম থেকে উঠে এটা দেখবো। যখনই আমি দেখবো, যেটা আপনি বললেন যে আমি তো অবশ্যই সিলেটের জেনারেল পুলিশিং করব, প্লাস সেন্সিটিভ পুলিশিং করব টু দ্য রেমিটেন্স আর্নার। কারণ বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই স্টিল নাও। তো এটা আমি করব, করার চেষ্টা করছি। আপনারাও যদি যে কোনো, এটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, ব্যক্তিগত হতে পারে, আপনার পরিচিত হতে পারে, যদি মনে করেন যে কেউ এরকম হয়রানির শিকার হচ্ছে, জাস্ট লেট মি নো। আমি জানলে না অ্যাকশন নিতে পারবো, না জানলে তো অ্যাকশন নিতে পারবো না। আই এম ভেরি নিউ, ফিউ আওয়ার্স এসপি মাত্র। আমার তো একটা জেলা সম্পর্কে জানতেও সময় লাগবে। তো এই জন্য কিন্তু আমি প্ল্যাটফর্মটা ওপেন করে দিচ্ছি আপনাদেরকে। আমি ওপেনলি বলে দিচ্ছি, আপনাদের কাছে এসপি সিলেটের নাম্বার আছে। আমাকে যদি ফোনেও না পান, কারণ সবার হয়তো সবসময় ফোন আমি অ্যাটেন্ড করা সম্ভব হবে না, আমি ভেরি মাচ রেসপন্ডেড টু দ্য SMS। আপনি আমাকে SMS করেন, আই উইল গেট ব্যাক টু ইউ। আর যদি SMS পরে আমি মনে করি যে আপনার সাথে কথা বলার দরকার, আই উইল কল ইউ। যে আমাকে একবার ফোনে না পেলে মন খারাপ করার দরকার না যে এসপি সাহেবের ফোন করলাম, এসপি ফোনটা ধরলো না। আমি আমার সময় মতো আপনাকে ব্যাক করবো, কারণ আপনি অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি নতুন আসছি। আমার কিন্তু পরিবার দুইটা এখন, একটা হলো 2000 পুলিশ সদস্য প্লাস হচ্ছে সিলেটের সমস্ত লোকজন। তা আগে তো ঘরের লোকজন চিনতে হবে, তারপর যেতে হবে বাইরে। তো আমার নিজস্ব লোককে চিনতে আমার, যেমন যে আপনাদের এখানে আসার আগে আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং স্মৃতি 71-এ পুষ্পস্তবক অর্পণ করে এসেছি। কালকে যেমন আমি 2টা মাজারে যাব, আমার ওনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে আমার কাজটা শুরু করবো। আমার একটু গোছাইতে একটু সময় লাগবে। ওই টাইমটা হয়তো আমাকে ফোনে হয়তো সবসময় আপনি রিচ করতে পারবেন না, বাট SMS করলে আমি রাত্রেবেলায় ঘুমানোর আগে অবশ্যই আপনার SMS-টা দেখবো এবং ওটা রিপ্লাই করবো। এইটা আপনাদেরকে এসিওর দিতে পারি আমি। থ্যাংক ইউ। আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আপনি বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষের থেকে, আমাদের ভৌগোলিক কারণে হোক বা যে কোনো অন্য কোনো কারণে হোক, এখানকার জনসাধারণ বা মানুষের সাংস্কৃতিক মন মানসিকতা এবং একটু আলাদা। তো যে সমস্যাটি ইতিপূর্বে ছিল যে থানাতে গেলে পরে মানুষ অসহায় অবস্থা থাকতো, কার কাছে যাবে, কাকে গিয়ে, বিশেষ স্পেশালি জিডি করার ক্ষেত্রে কোন জায়গায় গেলে কি তথ্য পাবে না পাবে, এই বিষয়গুলো এখন অনেকটা সমাধান হয়েছে। তো আপনার প্রতিটি থানায় এই ধরনের কোন একজন অফিসারকে একটা রুম দিয়ে যে তথ্য কেন্দ্র বা এই জাতীয় কিছু একটা করা যায় কিনা, যে সাধারণ গ্রামের মানুষ বা যারাই জিডি করতে যাবে, যে কোনো সেবা নিতে যাবে, এই জায়গাতে গিয়ে সে সব তথ্য যেন পায়। কারণ আগে আমরা দেখেছি যে বিষয়টি, একজন মানুষ থানাতে গেছে, তো কে হয়তো কাউকে বলতেছে যে আমি আসছি একটা জিডি করার জন্য, উনি তাকাচ্ছেও না, শুনছেও না, কতক্ষণ পরে বললো হ্যাঁ আপনি ওইদিকে যান। মানে এই যে একটা ওই দিকটা যে কোন দিক সেটাও কিন্তু জানে না, এই ধরনের একটা ইগনোর করার একটা প্রবণতা ছিল। তো গত আমাদের যে ফরিদ ভাই ছিলেন এবং তিনি অনেক বিষয়ে মানে পরিবর্তন এনেছেন, পুলিশ জনগণের বন্ধু এটি তিনি করে গিয়েছেন এখানে। এবং আপনার যে প্রোফাইল আমরা দেখলাম, তাতে আমাদের আস্থা হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে আপনি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরো সিলেট জেলা পুলিশকে এবং সিলেটের মানুষকে আরো বেশি সেবা সিলেটের মানুষ পাবে, এটি আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি সিলেট প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলছি। সিলেট জেলার আইন শৃঙ্খলার উন্নতি করতে হলে আপনি প্রথমে এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করতে হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ইদানিং কিছুটা স্থবির হয়ে গেছে, এটাকে আপনি চালু করতে হবে ভালোভাবে প্রত্যেকটি থানা এলাকায়। আর আরেকটি বিষয় হলো জেলার সাধারণ মানুষ যারা বিভিন্ন সময় থানা গিয়ে মানে তাদের অনেক সময় সঠিক বিচার পায় না, এই জন্য চলে আসে পুলিশ সুপার।
সেই জন্য পুলিশ সুপার বোধহয় অনেক নির্যাতিত মানুষ আসবে, আপনি ধৈর্য সহকারে তাদের অভিযোগগুলি শোনার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আর সিলেট জেলা তো আপনি প্রবাসী বিষয়টা আগে বলে ফেলছেন, যেহেতু আপনি সিলেট জেলা এই ফেনী জেলায় এই প্রবাসীদের জন্য অনেক সুনাম অর্জন করেছেন। সিলেট জেলার তো প্রবাসী অধ্যুষিত এলাকা, এই এলাকার মানুষ জমি সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি হয়রানি হয়। সেই জন্য আপনি আগে পুলিশ সুপার সাহেব এই সরকারের কাছে দাবি জানিয়েছেন একটি প্রবাসীদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আপনিও উনি যেহেতু চলে গেছেন, আপনিও একটা ভূমিকা নেবেন যাতে করা যায়। আর আমাদের সাংবাদিকদের বিষয় যেটা আমরা সবচেয়ে বিষয় হলো, আগে এখানে মিডিয়ার দায়িত্ব ছিলেন যিনি লুৎফুর সাহেব, উনি আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন সকল ধরনের নিউজ নিয়ে। এখন উনিও বদলে গেছেন, চলে যাবেন, এরপরে এটা আপনি দেখবেন। তো সাংবাদিকদের সাথে পুলিশের একটি সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা, সমঝোতা, পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো বলেছেন। আমি একটু রেসপন্স করে নিই সাথে সাথে। সেটা হলো যে আজকে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে থানাতে ডিউটি অফিসার নামে একটা পদ আছে। সেই ডিউটি অফিসার হচ্ছে 24 ঘন্টায় কেউ না কেউ ওখানে ডিউটি অফিসার হিসেবে থাকবে, এবং এটা তার রেসপন্সিবিলিটি যে থানাতে যে কোনো তথ্য, যে কোনো সহযোগিতা, কোথায় গেলে কার কাছে কি পাবে তার জানানো। আপনারা দয়া করে জানিয়ে দিবেন, ডিউটি অফিসার যদি কোঅপারেশন না করে সরাসরি আমাকে জানাবেন, ও সাথে সাথে ওখানে থাকবে না। ডিউটি অফিসারের কাজই হলো ওই যে আপনি যেটা বললেন, কারণ কেউ তো আর আইনের বিষয়ে ডিগ্রি নিয়ে থানায় যায় না। এবং থানাতে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন হচ্ছে মহান সৃষ্টিকর্তার পরে যেই পেশার লোকজনকে স্মরণ করে সেটা হলো পুলিশ। স্পেশালি এটা কিন্তু যুগে যুগে যারা শক্তিশালী, যারা ক্ষমতাবান, যারা অর্থবান, তাদের কিন্তু পুলিশের চেয়ে দরকার বেশি সাধারণ মানুষের যা কিছুই নেই। পুলিশকে দরকার হচ্ছে সাধারণ, ওর তো কিছু নাই, ও বিপদে যার অনেক কিছু আছে সে তো আর বিপদে বললে প্রথম পুলিশের কথা চিন্তা করে না, কারণ তার সাথে সাপোর্ট দেওয়ার জন্য তার অনেক কিছু আছে। হয় তার বড় আত্মীয় আছে, নাহলে তার বড় ধরনের লোকজনের সাথে পরিচয় আছে, সে হয়তো আমাকে রিচ করতে পারে। যে কিন্তু সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চলের, আমার এটা মনে করার কোনো কারণ নাই যে সিলেটের প্রত্যেকটা মানুষ একই রকম ভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বা স্বাবলম্বী, ঠিক আছে। এখানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার লোকজনও আছে। তো তার কিন্তু, এবং আমি আমার অফিসারের সাথে কালকে বসেছিলাম, আমার কাছে মনে হয়েছে, ওরা আমাকে যে পরিসংখ্যান দেখিয়েছে ওতে আমার কাছে মনে হয়েছে যে মামলা একটা 11 থানার জেলা হিসাবে যতগুলা মামলা হওয়া উচিত ছিল, মামলার সংখ্যা তার চেয়ে কম। তা আমি বললাম এটার দুইটা কারণ হইতে পারে, একটা হইতে পারে আসলেই ক্রাইম কম, অথবা তোমরা মামলা নেও না। এখন আমি যে আমাকে বের করতে হবে যে আসলে তুমি আমাকে দেখাইলে তো আমি বিশ্বাস করবো না ভাই। কারণ হচ্ছে যে একটা হতে পারে যে তুমি মামলা নাও না, সব আপোষ করতে দিয়ে দাও, কারণ যে লোকটার কিছু নাই ওই লোকটার কি বলে তুই থানায় যাই কি করে, তুই আয় আমি তোর মামলা আপোষ করে দিচ্ছি। আমি জানি না কালচার আছে কিনা, থাকতে পারে, আমার কাছে মনে হয় আছে। এটা ভিতরে ঢুকতে হবে, ঢুকলে পাওয়া যাবে। কারণ হচ্ছে যে যদি এরকমই হয় যে আপনার একটা নির্যাতিত লোকের, কারণ ও তো থানায় যায় যদি ঘুরতেই থাকে, তারপরে সে চিন্তা করে যে তাহলে আর থানায় যায় লাভ কি, তার চেয়ে যাই যে আমার সালিশ করে দেবে, তার কাছে যাই হয়তো কিছু বিচার পাবো, তখন সালিশকারীরও সুবিধা হবে, একটা জরিমানা আদায় করে বাগবাটোয়ারা করে মোটামুটি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তো এই কালচার ভাঙতে হবে। আমি ওসিদেরকে বলে দিছি যে আমি যদি শুনি কোনো ওসি নারী শিশু বিষয়ে কোনো মামলা সালিশ করছো, তো সবার আগে কিন্তু তুমি নেই। কারণ আমি এখানে কয়দিন থাকবো এই হিসাব করে আমি আসি নাই, হয় তুমি থাকবে নাহলে আমি থাকবো। কারণ এখানে এত নারী শিশু একটা বিষয়ে মামলা হবে, আর তুমি এটা সালিশ দরবার করবা, আরো যে মাতবররা টাকা ভাগাভাগি করে খাবে, এই তাহলে আমার এসপি থেকে লাভ কি? কারণ আমিও ফাদার অফ এ ডটার, আই এম ভেরি সেন্সিটিভ অ্যাবাউট উইমেন। ও তো তাহলে তো আমার থেকে লাভ নেই। একটা ধর্ষণ মামলা, একটা ইফটিজিং এর ঘটনা, একটা যৌতুকের ঘটনা যদি সালিশ করে বিচার হয়, তাহলে এত সরকারের এক্সিস্টেন্স নিয়ে তো প্রশ্ন আসবে, পুলিশের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন আসবে, সেটা হবে না। তো ওই জন্য আপনাদের কাছে যদি এরকম থাকে যে কোনো সিনস, হ্যাঁ একটা হলো যে দুই ভাই ঝগড়াঝাটি করছে, একটা দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কারণ এটা আমাদের সোসাইটিতেও অ্যাকসেপ্টেবল যে খামোখাটা মামলা করে করলেন। কারণ একটা মামলা করা মানে তো এটা সমাধানের জন্য কত বছর ধরতে হবে। তো কালকেই তো মনে হয় যে একটা জোকস দেখতেছিলাম যে একজন বৃদ্ধ লোক
বসে আছে। তো এই আপনার এটা কিন্তু অফ দ্য রেকর্ড, যে কোর্ট করলে আবার আমাদেরই কোনো কলিগের হার্ট হইতে পারে, তো সেটা করা যাবে না দয়া করে। তো বলতেছে যে বিচারক উঠছেন, ওঠার পরে বলতেছে যে আপনার লজ্জা করেন, আপনি এই বৃদ্ধ বয়সে ইফটিজিং করেন। তো বলতেছে স্যার এটা তো 55 বছর আগের মামলা, আর যারা আমি ইফটিজিং করছি যে উনি দেখেন নাতি নাতি নিয়ে এখানে বসে আছে। তো মামলা করা মানে তো আপনি একটা বিশাল ইয়েতে চলে গেলেন। এটা আমাদেরও বিচারকদেরও, এটা কিন্তু অফ দ্য রেকর্ড, এটা দয়া করে কোর্ট করবেন না, এটা জাস্ট বললাম। তো আমি এই জন্য বললাম যে এই ছোটখাটো ঘটনা নিয়ে মামলা মোকদ্দমা হলে আপনাকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। এই আপনাকে সেই বিয়ানি সবচেয়ে দূরবর্তী কোন নিয়ে জকিগঞ্জ থেকে আপনাকে এই সিলেটে আসা কোর্ট কাছারি করা তো ইটস নট এ মানে ইজি থিং, ইট রিকোয়ার্স কস্ট। তো সেই জন্য ছোটখাটো ঘটনা আপনারা করবেন, ঠিক আছে, বাট হিনিয়াস ক্রাইম যেগুলা আপনার স্পেশালি মানে চিলড্রেন অ্যান্ড উইমেন, সেগুলো তো আপনি ভাই আপোষ মীমাংসা করে দেবেন, একটা ধর্ষণের মামলা আপোষ মীমাংসা করে দেবেন, এটা তো হতে পারবে না। তো তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করবেন। আর মামলা রেকর্ড করতে গিয়ে যদি আপনার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে যে মামলা রেকর্ড করার জন্য আমার লোকজন হয়রানি করতেছে, মামলা রেকর্ড করার জন্য অবৈধ বেনিফিট চাচ্ছে, আমাকে জানাবেন। এই ব্যবসা ভাই আমি যতদিন এসপি থাকবো করতে দেবো না। তুমি মামলা রেকর্ড করতে গিয়ে নিবা এইটা, কারণ আমার কথা হলো যে যখন সে এটা নিবে তাহলে আমি কি আই এম নট পার্ট অফ দিস। ইফ আই এম নট পার্ট অফ দিস, তাহলে আমি তো কারো দিব না আমার ঘাড়ের উপর বন্দুক রাখতে দিব। আমি যদি মিলেমিশে থাকি তাহলে না আমি দিব, আমি তো মিলেমিশে থাকার লোক না ভাই। একটা মানুষ মামলা করতে যাবে, এটা তো রাইট। এবং এই মামলা করতে যাবে দেখে সরকার আমার ইউনিফর্ম দিছে, র্যাঙ্ক দিছে, এই অফিস দিছে, এয়ার কন্ডিশন রুমে বসে আমি কথা বলতেছি। মামলা যদি সে না করতে পারে তাহলে তাহলে আমার থেকে লাভ কি আর থানা থেকে লাভ কি? তো আপনাদের কাছে তথ্য থাকলে আমাকে দিবেন যে মামলা রেকর্ড জিডি এগুলোতে কোনো ধরনের কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে না। আমি হয়তো সব তথ্য পাবো না, কিন্তু আমি এই যে আই উইল স্টার্ট গোয়িং টু ভিজিট এইচ পুলিশ স্টেশন, কারণ যেহেতু আমার সদরের কোনো থানা নেই, আগে যেরকম আমি সবাইকে ডাকতাম, আমি এই জেলায় যেটা পারি নাই, আমি প্রত্যেকটা ইয়েতে হচ্ছে মিটিং করি। প্রথম হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে। তো আমি কালকে রাতে বলতেছিলাম যে মুক্তিযোদ্ধাদের যে ডাকবা এত দূর থেকে ওনাদের কিভাবে আসবে, কারণ সবাই তো বয়স্ক লোক। তা আমি বললাম তাহলে বাদ দাও, কারণ হচ্ছে যে এটা ওনাদের জন্য একটা টর্চার হয়ে যাবে। রাত্রেবেলায় তুমি বলবা, এসপি সাহেব বললে, ওসি সাহেব বলবে যাইতে হবে, তো যা যাবে। তার চেয়ে সময় সুযোগ নিয়ে একটা সময় নিয়ে ওনাদের একটা স্পেস দিয়ে করি, কারণ মুক্তিযোদ্ধারা কিন্তু আমাদের জাতীয় সম্পদ। ওনারা না থাকলে ভাই আমার বাংলাদেশে হইতো না, আর বাংলাদেশ না হইলে বাংলাদেশ পুলিশও থাকতো না, আমি এসপি হইতে পারতাম না, আপনিও ওই যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কিছু হইতে পারতাম না, জার্নালিজমই করতে পারতাম না। একটা পরাধীন দেশে আবার কিসে জার্নালিজম? পরাধীন দেশে তো পরাধীনই, এভরিথিং ইজ কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। তো এইখানে এইটাই হইতো না। আর দিনে দিনে ওনাদের সংখ্যা যেভাবে কমতেছে, একটা সময় কিন্তু একটা প্রজন্ম আসবে যারা কোনোদিন মুক্তিযুদ্ধদের দেখতে পাবে না, গল্প শুনবে। 5-10 বছর, এই 5 বছর প্রতি বছর, এই যে প্রতি বছরই আমি এই যে যখনই, কারণ আপনারা জানেন যে মুক্তিযোদ্ধারা যখন মারা যান তখন একটা রাষ্ট্রীয় সম্মানী সালামি দিতে হয়। তো আমি কিন্তু এসপি কিন্তু খবর পাই যে কোন মুক্তিযোদ্ধা মারা গেল, কারণ আমাকে পাঠাইতে হয়, লোক পাঠাইতে হয়। তো যখনই আমি শুনি তখনই আমাকে আল্লাহ আরেকজন কমে গেল। তো তার মানে কি যে একটা সময় কিন্তু একটা প্রজন্ম আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তারা কিন্তু দেখবে না। আর মুক্তিযোদ্ধা চেতনাকে বিশ্বাস না করলে আপনি বাংলাদেশেও ভালোবাসতে পারবেন না, আর দেশ সেনা ভালোবাসলে দেশে কোনো উন্নতি হবে। সবার আগে কিছু কিছু হ্যাঁ আমাদের মধ্যে অনেক মতের অমিল থাকবে, অনেক ধরনের ইয়ে থাকবে, যেটা হলো যে আমি সব জায়গায় দেখেছি যে সাংবাদিকদের মধ্যে যে সংগঠনগুলো আলাদা আলাদা থাকে, এটা থাকতে পারে মতবিরোধের কারণে, সমমনার কারণে, এটাতে আমি কোনো খারাপ কিছু দেখি না। বাট আমার কথা হলো এসপি কে আপনারা ওর মধ্যে ফেলায়েন না, কারণ একজন এসপি যদি হাত নিয়ে যান, একজন পা নিয়ে যান, তাহলে এসপি হয়ে যাবে বিকলাঙ্গ। আপনারা সে বিকলাঙ্গ এসপি চান না, চান? তাহলে আমাকে দয়া করে আপনাদের এই কোনো কিছুর মধ্যে ফেলেন না। আমি আপনাদের সবার, আমাকে সুস্থ স্বাবলম্বী থাকতে চান, তাতে আপনাদের লাভ হবে। আর আমাকে যদি টানাটানি করে একজন হাত ছিঁড়া নিয়ে যান, একজন পা ছিঁড়া নিয়ে যান, একজন মাথা নিয়ে যান, পরে আমি কিন্তু হয়ে যাবো বিকলাঙ্গ এসপি দিয়ে কিন্তু আপনাদের সিলেটে চলবে না, চলবে? তাহলে আমাকে দয়া করে এটা হাত জোর করে বলতেছি, আপনাদের মতের পার্থক্য থাকতে পারে, সংগঠনের ভিন্নতা থাকতে পারে, এসপি কে আমাদের হ্যাঁ দিয়ে দাও, কারণ আমাদের যে 2:30টার সময় একটা কনফারেন্স আছে। কি দিছো, খাবার কি দিছো আমি জানি না। প্রথম দিন আবার আমার বদনাম করো না কিন্তু, যে মনে করো যে, কারণ আমি কিন্তু এখনো আমার অ্যাডমিনিস্ট্রেশনের ফুল ইয়ে আসে না। আমি কি দিছো? বিরিয়ানি ঠিকঠাক আছে তো? আমি নেক্সট টাইম একটু গোছায় নিলে আমি উইল হ্যাভ সেপারেট প্রোগ্রাম। এখন যদি আমাকে কিছু বলে শেষ করে দেন, আমাদের 2:30টার সময় আবার যে কনফারেন্স আছে। ইয়াংদের কাছ থেকে তুমি কিছু শুনলাম না। আরেকদিন হবে না, অনেকদিন মঞ্জু বল দেব না, বলছে ওটা কে কানেক্ট করছে?
একটা চাপ দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে দিয়ে দেন সবাই। পানি দিছো সাথে, পানি দিছো? বাইরে যাওয়ার সময় দিয়ে আচ্ছা, যাওয়ার সময় দিও, একটু শেষ করে দেই, একটু একটু গেটে থাকলেই হবে, তারাই বলতেছে। জি, ভালো বিরিয়ানি দিছো। জি স্যার, জি স্যার। আমাদের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন যেটি ইন্ডিয়ার সেটির প্রতিষ্ঠাতা সভাপতি বসে আছেন আল আজাদ, তিনি আপনার বোন মনে হয় বিয়ে দিয়েছেন। আপনার বড় আল আজাদ ভাই বলেছেন 48 বছর ওনার সাংবাদিকতার যে বয়স, আর ঠিক অর্ধেক প্রায় আমার, অর্থাৎ 24 বছর হয়ে গেছে। তো আমি এই কারণে বলছি যে আমি যখন শুরু করেছিলাম সাংবাদিকতা, তখন আসলে আমরা একটা তথ্যের জন্য পুলিশের পেছনে পেছনে ঘুরেছি। কিরকম তখন স্ট্রাগল করেছি সেটা আমরা জানি, আর আপনি তো আরো অনেক বেশি উপলব্ধি করছেন। কিন্তু এখন উল্টোটা হচ্ছে, আমাদের এখনকার যারা সাংবাদিক বা আমরা, সিলেট জেলা পুলিশ, এসএমপি, র্যাব বলি, ইভেন অনেক এইবার যে বন্যা কবলিত মানুষের সহযোগিতায় আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা কাজ করছেন, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন কিন্তু মেসেজ আছে, তথ্য উল্টো আমাদের কাছে আসছে। এটি বলছিলাম যে আপনি যেটি বলেছেন যে আমাদের বাংলাদেশের যে পুলিশিং বা বাংলাদেশের পুলিশের কর্মকর্তাদের স্ট্যান্ডার্ড যে অনেক একটা আপার লেভেলে গিয়েছে, সেটিরই একটা আমরা মনে করছি। আপনার সাথে আরেকটি আপনি বলেছেন যে আমাদের পেশাদারিত্বের জায়গায় আমাদের এক ও অভিন্ন, সেটি হচ্ছে আমরা এই সোসাইটির উন্নতি, বাংলাদেশের অগ্রগতি চাই। এবং এই মোটো থেকে আমরা আমাদের টেলিভিশন সাংবাদিক বা আমাদের যারা মূলধারার সাংবাদিক যারা এখানে আছেন, তারা সবসময় আমরা সিলেট জেলা পুলিশকে সহযোগিতা করে আসছি, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। টেলিভিশন সাংবাদিকদের প্রেসিডেন্ট হিসাবে আমি একটি কথা বলতে চাই যে যদিও এর আগে হয়নি, আপনিও বলেছেন ব্যক্তিগত কোনো কিংবা অনৈতিক কোনো বিষয়ে যাতে কেউ আপনার সাথে যোগাযোগ না করেন। তারপরে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, আমাদের তরফ থেকে বলছি সেটি আমাদেরকে, আমাদের যে এক্সিকিউটিভ কমিটিকে আপনি আছেন, আমাদেরকে জানাবেন। সে ব্যাপারে আমরা অবশ্যই আমাদের যে করণীয় সেটি আমরা করব। প্রবাসীদের বিষয়ে আরো অনেক সিরিয়াস বিষয়, আপনি অনেকদিন থাকবেন আমরা আশা করছি, যে কারণে আরো আলোচনা হবে। আজকে বেশি আলোচনা করছি না, শুধু এইটুকু বলতে চাই পুলিশের কাজ থ্যাঙ্কসলেস জব। তারপরও সিলেট জেলা পুলিশ গত যে 3 বছরে এসএম ফরিদুদ্দিন মহোদয়ের নেতৃত্বে যে কাজ করেছেন, সেটি আমরা মনে করি অনেক ভালো সময় ছিল। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক প্রবাসীদের কথা বলেছেন, আর অনেক বিষয় বলা হবে, কিন্তু ছোট্ট একটি বিষয় আমি বলি, যেহেতু আপনি ইংল্যান্ডেও ছিলেন, ইংল্যান্ডের প্রবাসীরা কিন্তু এখন আসেন, অনেক সিরিয়াস ইস্যু আছে, কিন্তু একটি ছোট্ট ইস্যু ইদানিং তারা আমাদেরকে নোটিস করছেন। সেটি হচ্ছে থার্ড জেন্ডার বা হিজড়া যারা আমরা বলি, তারা আসার পরে, প্রবাসীরা আসার পরে দেখা যায় যে এয়ারপোর্ট থেকে নেমেই কিংবা তিনি অনেক জেলায় যাচ্ছেন, তাদের অনেক ইয়াং জেনারেশন তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন। এরা কি করে গাড়ির সামনে একদম শুয়ে পড়ে, অনেক সময় কাপড় চোপড় তারা এমন ভাবে অশ্লীল ভঙ্গিতে করে, তারা অনেক এম্বারেসিং সিচুয়েশনে পড়ে। এই বিষয়টি আমি তাদেরকে রেসপেক্ট রেখেই বলছি, এই সম্প্রদায়কে, তাদেরকে এই বিষয় থেকে যদি অন্তত পক্ষে সরিয়ে নিয়ে আসা হয় বা কিভাবে এটি সমাধান করা যায়, এই বিষয়টি আপনার নলেজে অ্যাকচুয়ালি রাখেন। ধন্যবাদ। এই ডে1 যে হিজরা মানে তৃতীয় লিঙ্গের যারা, তাদের সাথে কি আমাদের কোনো যোগাযোগ আছে? যোগাযোগ এস্টাবলিশ করেন। হ্যাঁ, তাদের কিন্তু নেতৃবৃন্দ আছে, তাদের কিন্তু মা আছে, যার আন্ডারে সবাই থাকে। ওইরকম কয়জন আছে, খোঁজ করে নিয়ে আসেন, আমি বসে একদিন অসুবিধা কি, একসাথে করবো, আপনাদের সাথে নিয়ে করবো, অসুবিধা নেই। আপনি ভাই পৃথিবীতে এক্সক্লুশন করে কোনোদিন আগাইতে পারবেন না। এই যে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ওয়ান অফ দ্য ব্যাকগ্রাউন্ড কি ছিল? ডেপ্রাইভেশন বাই দ্যাট পাকিস্তান। আমাদের কাছ থেকে অর্থ নিয়ে তারা উন্নতি করতে আমাদেরকে দিত না। এখন সোসাইটির একটা অংশ, ওরাও কিন্তু মানুষ। তো আমি কিন্তু মানবিকভাবে দেখি, আর এই লোকটাকে কিন্তু আমরা এমন একটা অবস্থায় নিয়ে গেছি যে ওর ভিক্ষা করে খাওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই, কারণ আপনি তো কোনো কাজ দেন না তাকে। একটা মানুষকে কিন্তু আমরা কাজ দেই, আমি কাজ দেন না, তাহলে ওর কি করতে হবে? ওর তো বেঁচে থাকতে হবে। তো ওর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে নিছে হচ্ছে ভিক্ষা। একসময় ভিক্ষার পরে যাবে হচ্ছে স্ন্যাচিং, ছিনাই নেবে আপনার কাছ থেকে, কারণ তো তাহলে এখন ওইটা নিয়ে কাজ করতে গেলে কিন্তু আমি একলা পুলিশ পারবো না। এটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচে যাইতে হবে। আপনাকে আগে আসতে হবে, সামাজিক সংগঠনকে আগে আসতে হবে, প্রবাসীদের আগে আসতে হবে, বিকজ দে হ্যাভ দ্য মানি টু ডোনেট। আমরা যদি ওদের জন্য কিছু, এটা আমি ভেরি ওপেন টু দিস, ঠিক আছে? কারণ আমার যদিও বেসিক কাজ হচ্ছে চোর টাকা ধরা, মানে পুলিশের বেসিক কাজ হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, কিন্তু আমি এইটা মনে করি প্রিভেন্টিভ পুলিশিং এর একটা অংশ। কারণ আমি ওই যেটা বললেন আপনি, ও যেরকম যে একটা বাচ্চা যখন প্যানিকড হয়ে যাচ্ছে, ও আর নেক্সট টাইম আসতে যাচ্ছে না, কারণ এই জিনিসটা ও দেখে নাই।
কারণ আমরা কিন্তু ছোটবেলা থেকে একসাথে যে বড় হয়েছি, বাপ মা সকালবেলা আমাদেরকে ছেড়ে দিছে, সন্ধ্যার সময় তো ঠিকই ফেরত আসছি পাখির মতো সারাদিন ঘুরে ঘুরে। তো এখনের বাচ্চারা তো এরকম না। একটা বাচ্চা যদি এদের কিন্তু শক অ্যাবজর্বেশন কোনো ক্যাপাসিটি নাই। আমরা তো ওদেরকে মানুষ করতে ফার্মের মুরগির মতো, আমরা বাইরে ছেড়ে দিলে তো ঘরে আসতে পারবে না। তো ওদের কিন্তু ওই অবজার্ভ করে, ও যদি একটা সিন দেখে যে একটা হিজড়া এসে, মানে একটা থার্ড জেন্ডারের, হিজড়া বলা ঠিক না, থার্ড জেন্ডারের লোক এসে আক্রমণ করতেছে, ও কিন্তু ওই যে প্যানিক হবে, ও কিন্তু নেক্সট টাইমে দেশে আসতে হবে সারা জীবন। আই ফুললি এগ্রি উইথ ইউ, বাট এর সাথে এটাও বলতে চাই যে এটা কিন্তু পুলিশ একা পারবে না, তখন কিন্তু পিছপা হলে হবে না, তখন টাকা আসতে হবে আপনার। স্পন্সর নিয়ে আসেন, লেট আস ফাইন্ড আউট দ্য স্পন্সর। অ্যান্ড আমি ওখানে ফেনীতে এমন কোনো মাস নাই যে আমি কোনো কাজ করি নাই। ফেনীতে আমি যোগদানের পরে দেখলাম যে বাচ্চারা আত্মহত্যা করতেছে, প্রবাসী ছেলে মেয়েরা 6 মাসে 43টা আত্মহত্যা হয়েছে। আমি আত্মহত্যা নিয়ে এমন একটা সেমিনার করছি যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা এসে বলছে যে জীবনে ছ্যাঁকা খাওয়া কোনো বিষয় না, আমিও ছ্যাঁকা খাইছি। একটা নায়ক যখন এসে বলে যে আমিও প্রেমের পথ থাকি, এটা কিন্তু অনেকটা গুড মেসেজ। প্রত্যেকটা ক্রিকেটার, ওই সময় বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলতেছিল দেখে ওনাদেরকে আমি আনতে পারি না, বাট প্রত্যেকে ভিডিও বার্তা দিয়েছে। তামিম ইকবাল থেকে শুরু করে মাশরাফি থেকে শুরু সবাই। এবং ওই যে এখনকার বাংলা এবং ওইপার বাংলার যে অ্যাক্ট্রেস পূজা চেরি, শি কেম ওভার অ্যান্ড সে বলছে যে ভাই আমি তো স্কুলের পরীক্ষায় একবার ফেল করছিলাম। তো এখন কি মনে করবে, ওজন মনে করবে একটা নায়িকা ফেল করছে, তা এখন তুচ্ছ কারণে কিন্তু বাচ্চারা আত্মহত্যা করতেছে। কি কারণে? একটা পরীক্ষায় অঙ্কে 100 পায় না, মরে গেল। এটা তো কত বড় লস। তো এই সেমিনার কিন্তু আমরা করছি, তো এটা নিয়েও আমরা কাজ করতে পারবো ইফ উই হ্যাভ স্পন্সর। যেহেতু আমাদের ফিনান্সিয়াল লিমিটেশন আছে, আসেন আলাদা করে বসি। এই ক্ষেত্রে আমি ভেরি ওপেন। আমি চাই যে লেট আস ডু সাম মানে কমিউনিটি ওয়ার্ক টুগেদার। আমরা মনে হয় একটু শেষ, হ্যাঁ আমাদের কনফারেন্সের টাইম চলে। পুলিশ হেডকোয়ার্টার মিটিং আছে, হ্যাঁ খুব সংক্ষেপে এখন আসতেছি। দুইটাই করছে একসাথে। তুমি বদলে হয়ে গেছো, তোমার আর কি হবে ভবিষ্যতে? শুরুতে আমি একটা বিষয় বলি, সবাই বলছে যে শর্ট করতে। আমাদের কিন্তু পরিবারের সাথে শুরুতে আমাদের সম্পর্ক হয়েছিল পিতা দিয়ে। আমরা একযুগে ২৪ জন সাংবাদিক আমরা জিডি করেছিলাম, পরবর্তীতে বিবিসিতে নিউজ আসে। কিন্তু পরবর্তীতে উনি ওনার এবিলিটি দিয়ে আসলে আমাদের সাথে দিন আমাদের ১২ উনি রেখে গেছেন। আমরা পরবর্তীতে ওনাকে বিদায় দিতেও আমাদের কষ্ট হয়েছে। তো আপনি আসলে আজকে ইন্টার দিয়ে শুরু করলেন, আমরা আশা করবো আপনি ইন্টার দিয়ে আমাদের সাথে শেষ করবেন। এখন আপনার মানে সংক্ষিপ্ত বলতে আমি একটা বিষয় বলতে চাই, আমরা মাঠে কাজ করি, আমরা টিভিতে যারা কাজ করি, আমরা মাঠে কাজ করি, পত্রিকা যারা কাজ করেন তাদের অনেক সময় মাঠে না গেলেও হয়, অফিসে বা বাসায় বসে তারা কাজ করেন। কি করতে হবে এটা বলেন। হ্যাঁ, এই মাঠে কাজে যখন আমরা কাজ করি তখন আসলে আমরা বর্তমান সময়ে অনিবন্ধিত বা ফেসবুক পেজে লাইভ দেয়, ইউটিউবে লাইভ দেয়, এই যে এই পার্টিকুলার যন্ত্রণা আমরা কাজ করতে পারি না। হ্যাঁ, তাদের এই অ্যাগ্রেসিভ ব্যবহার তাদের বিরুদ্ধে আমরা। আপনাদের মধ্যে কেউ কি জেলা আইন শৃঙ্খলা কমিটির মেম্বার আছেন সাংবাদিকদের মধ্যে? তাহলে দয়া করে বলবেন যে অনিবন্ধিত যে কোনো ইয়েতে, যেটা আমরা ফেনীতে সাকসেসফুলি করতে পেরেছি, ওই আপনার মতো যন্ত্রণা এরকম ছিল এবং এমন এমন ঘটনা লাইভ দেয় যেটা আসলে এথিক্যালি দেওয়াও ঠিক না। কয়েকদিন আগে একটা দর্শিত একটা মেয়ে কথা বলে নিব, কথা বলে নিব। আগে একটা ফেসবুক লাইভে দর্শিত হয় একটা মেয়ে, সে লাইভ ফেসবুক লাইভ আর অনেক। তো আমি একটা বিষয় বলি, আমরা অবজার্ভ করছি, এটা হচ্ছে যে বিগত সময়ে যারা বিভিন্ন ধরনের মামলার সাথে জড়িত, গাড়ি পুরানো সহ বিশৃঙ্খলা আইন। আচ্ছা, আমাকে লিস্ট দিন, বুঝছি আমি, গট ইট, লিস্ট দিন, আমাকে লিস্ট দিন। এরাই এখন সাংবাদিক, আমি গট ইট। এখন আপনি ভাই এটা বলে তো লাভ নাই, কারণ হচ্ছে যে এখন তো বললে ওপেনলি বলাও ঠিক কিনা জানি না। এখন অনেক সাংবাদিক আছে যারা দেয়ার ব্যাকগ্রাউন্ড ফ্রম স্বাধীনতার বিরোধী পক্ষের, অনেক বেশি। এবং সে একটা যখন ঘটনা প্রেজেন্ট করে, ওর সাথে ওর ইয়েটা যোগ করে দেয়, এমনকি সংগঠন দাঁড়ায় গেছে। তাহলে এখন তো জানি ভাই, বাস্তবতা তো ভাই আমরা বুঝতেছি যে কি বললাম, আমি নাম বললাম না, স্বাধীনতার বিরোধী পক্ষের লোক হচ্ছে এরা ফ্রন্ট লাইনে আছে, ফ্রন্ট লাইনে। নিবন্ধন তো আবার ন্যাশনাল ইয়াতে কাজ করতেছে ভাই, ন্যাশনাল ইয়াতে কাজ করতেছে। তাহলে আপনি অনেক বড় বিষয়, আমরা কথা বলবো না, আমার মনে একটু শেষ করে দেন, শেষ করে দেন। হ্যাঁ, ওটা তো কানেক্ট।
আসলে আজকে আর কথা বলার সুযোগ নেই, আপনাদের কথা বলবো। আপনি বলতে চাই যে আপনি যে জায়গা থেকে এসেছেন গির আহমেদপুর, এই গ্রামটা আমার কাছে খুব ভালো জায়গা, শুধু পরিবার না পরিবেশ সহ মানুষকে বড় করে। এই গ্রামের সন্তান আপনার কাছে আমার ব্যক্তিগত আমি অনেকেই চাইবো। আমাদের বদরুর রহমান সাহেব এসপি ছিলেন এইখানে বীরামতপুরে, এখন আমাকে টানে, আমি যাবো হয়তো আমার কাল তো ফোন দিতে পারবেন। আরেকটা ব্যাপার যে আপনি ওই যে অনলাইনের ব্যাপার, যেটা অনলাইন যারা আবেদন করেছে, আমরা আবেদন করেছি, সুতরাং আমি কোনোভাবে অবৈধ নই। আমি যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট আমাকে না করছে, রিজেক্ট না করে দিবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমি বৈধ। তবে ফেসবুক লাইভ যারা করছে তাদের ব্যাপারটা অন্যটা, তাদের ব্যাপারে আমরা কথা বলি। কিন্তু অনলাইন সম্পর্কে এইবারে পাইকারি হারে কথা বলা যে এই অবৈধ নিবন্ধন নেই, নিবন্ধনে আমার আবেদন আছে, আমি কেন অবৈধ হব? এই ব্যাপারে আপনাকে আমরা সহযোগিতা করবো। আপনি যত আপনার বক্তব্য থেকে আপনার বক্তব্য থেকে আমি আশাবাদী যে আমরা ভালো কিছু করতে পারবো যৌথভাবে। ধন্যবাদ। জয় বাংলা। আর ওই যে একটাই লাস্ট কথা গেল যে আমি কিন্তু সবার এসপি, সিলেটের এসপি, আমাকে কোনো কম্পার্টমেন্টালাইজ করেন না দয়া করে, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে। থ্যাংক ইউ।